হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস, এবং আজকে 20 নম্বর প্র্যাকটিস সেট করব জিকে যুদ্ধ সিরিজে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে। আপকামিং সমস্ত এক্সাম অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএসএসএল, এমটিএস, জিটি কনস্টেবল এবং পুলিশ পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, 1 নম্বর প্রশ্ন, পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতেছেন নিচের কোন টেনিস প্লেয়ার? ভিভিআই করবে। 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে টেনিসের। এই 4টে গ্র্যান্ড স্ল্যামের যারা বিজেতা হয়ে থাকে পুরুষ এবং মহিলা, সেইখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, প্রত্যেকটা বছরেই প্রশ্ন থাকে। তো এই টেনিস খেলাগুলো এবং তার যারা বিজেতা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জ্যানিক সিনার। 2 নম্বর প্রশ্ন, সিমিলারলি দেখো, মহিলা বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতেছেন নিচের কোন ব্যক্তি বা কোন টেনিস প্লেয়ার? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাডিসন কিস। 3 নম্বর প্রশ্ন, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, স্বর্ণিম ভারত, ভিরাসত অর বিকাশ। আচ্ছা, এবং প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিলেন? প্রবিয় সুবিয়ান্ত। এবং তিনি কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্য 2024 সালে 800টিরও বেশি কৃষক আত্মহত্যা রেকর্ড করেছে? যেটা খুবই খুবই একটি খারাপ ব্যাপার। 2024-এ শুধুমাত্র সিঙ্গেল একটি রাজ্যেই 800টিরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। তো কোন রাজ্য সেটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্র। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। সাথে তোমাদের প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 80টা প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে। এছাড়া সামনেই তোমাদের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, তার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, এবং রেলওয়ের যে পরীক্ষা রয়েছে গ্রুপ ডি, আরপিএফ, এনটিপিসি পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ একদম সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নিতে শুরু করে দাও। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর করছি। এবং এই সমস্ত জিকে প্র্যাকটিস সেট শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য সমপরিমাণ গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা করব সেট নাম্বার 8। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে,
জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তোমাদের উত্তরগুলো প্র্যাকটিসটা হয়ে যাবে এবং তোমাদের মনেও থাকবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালিত হয়ে থাকে। দেখো, 2015 সালে ভারত সরকার প্রতি বছর 7ই আগস্টকে জাতীয় তাঁত দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয়। এই বছর তথা দশম জাতীয় তাঁত দিবস উদযাপনের তাঁত প্রদর্শনীর নাম দেখো ভিরাসাত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কেন্দ্র সরকার কোন স্থানটিকে ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে? নিচের কোন স্থানটিকে পিকক স্যাংচুয়ারি বা ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার? সঠিক উত্তর হবে অপশন সি, উপরের দুটি, অর্থাৎ কর্ণাটকের আদি চুঞ্চ নগরী এবং কেরালার চুলান্নুয়ার। নামগুলো খুবই একটু খটোমটো, দেখে নাও। কর্ণাটকের আদি চুঞ্চ নগিরি এবং কেরালার চুয়ালনুয়ার, এই দুটো স্থানকেই ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। 3 নম্বর প্রশ্ন, অঙ্গদানে অবদানের জন্য কোন রাজ্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ অঙ্গদানের জন্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার 5,792 কোটি টাকা অনুমোদন করেছে? নিজের কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার 5,792 কোটি টাকা অনুমোদন করেছে? সঠিক উত্তর অপশন সি, নেপালের জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, 1 কেজি সমান কত পাউন্ড? 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। 1 কেজি সমান কত পাউন্ড? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন এ 2.205 পাউন্ড হয়ে যাবে 1 কেজি সমান। 6 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ট্র্যাটেজির উপর থেকে। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বার্নাস পিকক। ডিটেলসে দেখবো। দেখো, কলকাতা হাইকোর্ট সম্পর্কে একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালের 1 জুলাই। কলকাতা হাইকোর্টের বিচারকদের মেয়াদ 62 বছর। 1872 সালে স্যার বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন। হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক ছিলেন শম্ভুনাথ পণ্ডিত। হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন রমেশ চন্দ্র মিত্র, এবং প্রথম পূর্ণ মেয়াদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা, ভালো করে দেখবে কলকাতা হাইকোর্ট সম্পর্কে। 7 নম্বর প্রশ্ন, ক্রিকেটার শচীন তেন্ডুলকার কত সালে ভারতরত্ন পুরস্কারে বা সম্মানে ভূষিত হন? নিচের কোন সালে শচীন তেন্ডুলকার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন? সঠিক উত্তর হবে অপশন সি, 2014 সালে। এবং শচীন তেন্ডুলকার সর্বকনিষ্ঠতম ভারত রত্ন প্রাপক, সব থেকে কম বয়সে তিনি ভারতরত্ন পেয়েছেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ধারণা বলতে যেটাকে বলা থাকে ফেডারেল স্ট্রাকচার। এবার ফেডারেল স্ট্রাকচার বলতে কি? ফেডারেল স্ট্রাকচার মানে
কেন্দ্রে থাকবে কি সেন্ট্রাল গভর্নমেন্ট, আর বাইরে থাকবে কি স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সাহায্য করবে দেশকে পরিচালিত করা। এটা হচ্ছে যুক্ত রাষ্ট্রীয় পরিকল্পনা। তো এই রকম ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কানাডা থেকে। দেখো ডিটেলসে দেখবো সংবিধানের উৎস সম্পর্কে। দেখো মৌলিক অধিকার, প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি সেটা নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট সিস্টেম নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে। এছাড়া দেখো জরুরি অবস্থা বা এমার্জেন্সির যে প্রভিশন সেগুলো নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে। এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক বা প্রস্তাবনার ভাষা, এই দুটো নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। 9 নম্বর প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? নিচের কোন রাজার আমলে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দেখো ফা হিয়েন চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। দেখো ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক এবং পর্যটকদের নাম দেখব এবং তারা কোন রাজার আমলে এসেছিলেন সেই তথ্যও দেখব। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আসেন মেগাস্তেনিস, তিনি ছিলেন গ্রিক দূত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন ফাহিয়েন চীন দেশ থেকে। হর্ষবর্ধনের সময় আসে হিউয়েন সাং, তিনিও চীন দেশ থেকে। সুলতান মাহমুদের আমলে আসেন আলবেরনি। তারপর দেখো মোহাম্মদ বিন তুগলকের আমলে আসেন ইবন বতুতা। ইবন বতুতা কোথা থেকে আসেন? মরক্কো থেকে। এবং ঔরঙ্গজেবের আমলে আসেন মানুচি। ভিভিআই করে ফেলো। এক্সট্রা নোটসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে তোমরা অনেক বেশি তথ্য জানতে পারবে এবং পরীক্ষাতে কিন্তু এইখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। 10 নম্বর প্রশ্ন, কোষের পরিব্যক্তি এবং ক্যান্সারের জন্য সম্ভাব্য দায়ী সর্বোচ্চ ক্ষতিকর রশ্মি নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন রশ্মির সংস্পর্শে এলে আমাদের শরীরে ক্যান্সার এবং কোষের পরিব্যক্তি অর্থাৎ সেলের একদম পরিবর্তন ঘটে যাবে, ইভলিউশন ঘটে যাবে বা মিউটেশন যেটাকে বলা হয় থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, গামারশ্মি। গামারশ্মি প্রচন্ড পরিমাণ ক্ষতিকর। দেখো এটি এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যেটা আমাদের মাংসপেশি তথা হাড় ভেদ করে চলে যায়। 11 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত সালে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? নিচের কোন সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1917 সালে। এবং প্রথম সত্যাগ্রহ কি ছিল? চম্পারণ সত্যাগ্রহ, 1917 সালে। ডিটেলস দেখবো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলন সমূহ দেখে নেব। দেখো চম্পারণ আন্দোলন বা সত্যাগ্রহ 1917 সালে। খেদা সত্যাগ্রহ বা খেদা আন্দোলন 1918 সালে। খেলাফত আন্দোলন 1919 সালে। অসহযোগ আন্দোলন 1920 সালে। আইন অমান্য আন্দোলন বা ডান্ডি অভিযান নামে যেটি পরিচিত 1930 সালে। এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। 12 নম্বর প্রশ্ন, এলপিজির প্রধান উপাদানগুলি হলো নিচের কোনটি? এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির ফুল ফর্ম। তো এলপিজির প্রধান উপাদান কি কি রয়েছে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বিউটেন এবং প্রোপেন। তো দেখো এলপিজির মধ্যে প্রোপেন থাকে, প্রোপেন থাকে 48%, তারপর দেখো বিউটেন থাকে 50% এবং পেন্টেন থাকে মাত্র 2%। তাহলে বিউটেন কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে এলপিজির মধ্যে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নিচের কোন সম্রাট? ভারতবর্ষে প্রথম আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নিচের কোন সম্রাট? বা কামানের ব্যবহার বলতে পারে পরীক্ষায়, কামানের ব্যবহার, ঘুরিয়ে আসতে পারে বারুদের ব্যবহার। তো সঠিক উত্তর হবে অপশন ডি বাবর। কোন যুদ্ধে ব্যবহার করেছিলেন তিনি? পানিপথের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধে ব্যবহার করেন। কত সালে? 1526 খ্রিস্টাব্দে। ওকে। এবং কোন যুদ্ধ রীতিনীতি তিনি ফলো করেছিলেন? রুমি কৌশল। ওকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। দেখো গুরুত্বপূর্ণ ভিটামিন এবং রাসায়নিক নামগুলো দেখে নেব। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল এবং ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, অজান্তা এবং ইলোরা গুহা কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে অজান্তা এবং ইলোরা গুহা অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি মহারাষ্ট্রে। 16 নম্বর প্রশ্ন, কাকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে? নিচের কোনটিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি এটিপি। এটিপির ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। আর এডিপির ফুল ফর্ম কি? পুরোটাই এক, শুধু ট্রাই জায়গায় ডাই হয়ে যাবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। ওকে। এটিপি কোথায় সংশ্লিত হয়? এটিপি সংশ্লিত হয় মাইক্রোকন্ড্রিয়াতে, যে কারণে মাইক্রোকন্ড্রিয়াকে কি বলা থাকে? কোষের শক্তি ঘর বলা হয়ে থাকে। ওকে। 17 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি নদিয়া। নদিয়া থেকে কারা দেখছো তারা একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে পরিচিত রয়েছেন।
দেখো, গুরুত্বপূর্ণ সাহিত্যিকের ছদ্মনাম একটু দেখে নেব। ব্যাঙাচি ছদ্মনাম কাজী নজরুল ইসলামের, অনিলা দেবী ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বীরবল ছদ্মনাম প্রমোদ চৌধুরীর, টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম, পরশুরাম এটি রাজশেখর বসুর ছদ্মনাম, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এছাড়া হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, আন্নাকালী পাকরাসি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম, স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম, বেদুইন দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম, বানভট্ট নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম, সুমিত্রা দেবী মহেশ্বতা দেবীর ছদ্মনাম। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, তো ভালোভাবে এক্সট্রা নোটসগুলো দেখবে। ১৯ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ নিচের কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, হীরাকুদ বাঁধ। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? মহা নদীর উপর অবস্থিত। কোথায়? উড়িষ্যাতে। ওকে। তেহরি বাঁধ এটি হয়ে যাবে ভারতের উচ্চতম বাঁধ। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ভাগীরথী, বানান ভুল লিখছি। আবারও ভুল লিখছি। ভাগীরথী নদীর উপর। ওকে। কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। এবং যদি প্রশ্ন আসে বৃহত্তম বাঁধ, সেটা হবে ভাকরা নাঙ্গাল বাঁধ। এটা হয়ে যাবে ভারতের বৃহত্তম বাঁধ। তাহলে উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম তিনটেই খুবই খুবই গুরুত্বপূর্ণ। ২০ নম্বর প্রশ্ন, আধি নামক ঝড় কোন স্থানে ঘটে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশে। ২১ নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। এবং প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠা সব থেকে, তো সেই জন্য প্রথম অধিবেশনে তিনি অস্থায়ী সভাপতি ছিলেন। এবং ঠিক পরের যে অধিবেশনটা হয় সেইখানে স্থায়ী অধিবেশনে মানে স্থায়ীভাবে একজন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। দেখো ডিটেলসে। ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ব্রিটিশ শাসনের অধীনে এই গণপরিষদের পরিষদের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না। অর্থাৎ দেখো, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন স্থায়ী সভাপতি, এবং শুধুমাত্র প্রথম দিনের জন্য ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি বানানো হয়েছিল, শুধু এই ৯ ডিসেম্বরের জন্য। আর অধিবেশন চলেছিল কত পর্যন্ত? দেখো, ২৩ ডিসেম্বর পর্যন্ত। বাকি দিনগুলোর জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্বে ছিলেন। ২২ নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ২৩ নম্বর প্রশ্ন, সংসদে জিরো আওয়ার কখন হয়?
সঠিক উত্তর হবে অপশন ডি, দুপুর 12টার সময়। দুপুর 12টা থেকে সময় শুরু হচ্ছে, তো এই কারণে এটাকে 0 আওয়ার বলা হয়ে থাকে। এবং 1962 সালে ভারতীয় সংসদীয় কার্যাবলীতে 0 আওয়ার উপস্থাপিত হয়েছিল। এবং 0 আওয়ার বলতে কি, এটা একটা হচ্ছে প্রশ্ন উত্তরের পর্ব। 24 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল রেড ক্রস কত সালে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1863 সালে। 25 নম্বর প্রশ্ন, বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2 বার। দেখো, সংসদে কমপক্ষে বছরে 2 বার বৈঠক বা অধিবেশন করতে হবে। ভারতীয় সংসদ প্রতি বছর 3টি অধিবেশন পরিচালনা করে মূলত। কি কি? একটা হচ্ছে বাজেটকালীন অধিবেশন, যেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত। বর্ষাকালীন অধিবেশন জুলাই থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত। এবং শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আর কমপক্ষে কিন্তু 2 বার করতেই হবে, কিন্তু আমাদের ভারতীয় সংসদে 3 বার হয়। উপরে আলোচনা থেকে স্পষ্ট যে সংসদের 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান 6 মাসের বেশি হওয়া উচিত নয়। তো এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, দুটো অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কত মাসের বেশি হওয়া উচিত নয়? 6 মাসের বেশি হওয়া উচিত নয়। 6 মাসের বেশি হয়ে গেলেই 2 বার অধিবেশন হওয়া সম্ভব নয়। তো কিন্তু মিনিমাম তো 2 বার করতেই হবে। তাহলে 6 মাসের কমেই কিন্তু অধিবেশনগুলো ডাকতে হয়। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতে অর্থনৈতিক পরিকল্পনা একটি নিচের কোন তালিকাতে দেয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সমকালীন তালিকা। দেখো, অর্থনৈতিক পরিকল্পনা ভারতীয় সংসদের 7ম তফসিলের অধীনে সমকালীন তালিকায় রয়েছে। 27, নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, প্রিন্টার। 28, লবঙ্গ পাওয়া যায় কি থেকে? উদ্ভিদের কোন অংশ থেকে আমরা লবঙ্গ পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, শুকনো ফুলের কুঁড়ি থেকে। লবঙ্গ এখন প্রধানত ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, তারপর দেখো জাঞ্জিবার, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় চাষ করা হয়। 29, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বদিরুদ্দিন তায়েবজি। কত সালে হন? 1900, সরি, 1900 কেন, 1887 সালে। কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন। ওকে, দেখো ডিটেলসে জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1885 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদিরুদ্দিন তায়েবজি, 1887 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ইংরেজ জর্জ হুইল, 1888 সাল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত হয়েছিলেন 1917 সাল, কলকাতা অধিবেশন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু, 1925 সাল, কানপুর অধিবেশন। প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন 1896 খ্রিস্টাব্দে। এবং প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1911 খ্রিস্টাব্দে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। এছাড়া আরো কিছু তথ্য রয়েছে, দেখো, প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয় লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে। জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের নেতাগণ ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি এবং আনন্দ চারলো।
এবং জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের নেতাগণ ছিলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং অশ্বিনী কুমার দত্ত। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 30 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়? হাওড়ার ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1943 সালে। দেখো, রবীন্দ্র সেতু পূর্ব নাম হাওড়ার ব্রিজ, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। পরে 1945 সালে পুরানো সেতুটির বদলে বর্তমান বহির্বাহু সেতুটির উদ্বোধন করা হয়। 1965 সালে 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ক্যান্টিলিভার সেতু নামে পরিচিত রয়েছে। আচ্ছা, এখানে একটু ভুল তথ্য রয়েছে। 1874 নয়, এটা হবে 1936, আর এটা হবে 1943। ওকে, একটু ঠিক করে নেবে, একটু ভুল তথ্য রয়েছে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন উদ্ভিদ গোষ্ঠী থেকে প্রাপ্ত? সঠিক উত্তর হবে অপশন বি, ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। 32, সিএনজির মূল উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, মিথেন। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 33, আচানাকামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সম্পর্কে তথ্য দেখে নেব। সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত। আচানাকামার অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত। ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। এছাড়া মালাবার অভয়ারণ্য কেরলে অবস্থিত। গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য গুজরাটে অবস্থিত। দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। পেরিয়ার অভয়ারণ্য কেরলে অবস্থিত রয়েছে। 34, কবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, শেরশাহ প্রচলন করেন। 35, মানুষের লালার পিএইচ কত? আচ্ছা, অপশন এ এবং অপশন বি দুটোই সেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে ওইটাই, দুটোই হচ্ছে সেম। উত্তরটা মনে রাখবে 6.5 টু 7.5। দেখো, গুরুত্বপূর্ণ কিছু পিএইচ এর মান আমরা দেখে নেব। ব্যাটারি অ্যাসিডের পিএইচ এর মান 1.0, লাইম সবের পিএইচ এর মান 1.8 থেকে 2.0, লেবু রসের পিএইচ 2.2 থেকে 2.4, কফির পিএইচ 5, বৃষ্টির জলের পিএইচ 5.6 থেকে 6.0 এবং মূত্রের পিএইচ 6। এছাড়া দেখো, লালার পিএইচ 6.5 থেকে 7.5, জলের পিএইচ 7, মানুষের রক্তের পিএইচ 7.3 থেকে 7.5, সমুদ্রের জলের যে পিএইচ সেটা হচ্ছে 7.5 থেকে 8.5,
চুন জলের পিএইচ 12। পিএইচ এর একটা স্কেল থাকে, মাঝখানে থাকে 7, যেটা হচ্ছে জল। আর 7 এর যেগুলো বেশি, 7 থেকে 14 পর্যন্ত, এবং এদিকে 7 থেকে 0 পর্যন্ত। 7 এর যেটা কম, 7 থেকে কম, সেটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড। আর এটা হচ্ছে ক্ষার। 7 এর বেশি হলে হয়ে যাবে ক্ষার বা বেস, আর 7 এর কম হয়ে যাবে অ্যাসিড। 36 নম্বর প্রশ্ন, দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? ভিভিআই করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। দর্পণে প্রলেপ দিতে, অর্থাৎ যে প্রলেপের জন্য আমরা আমাদের ছবি দর্পণে দেখতে পাই। সঠিক উত্তর হবে অপশানে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3। 37, দেখো একটা আইডি দেওয়া রয়েছে, http:/www.discovery.com হলো একটি কি? এরকম আমরা আইডি লিখি না, তাই না? এরকম তো আইডি লিখি, http://www কোনো একটা সাইটের নাম .com। তো এটাকে কি বলা থাকে? অপশন এ ওয়েবসাইট বলা হয়ে থাকে। 38, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? নিচের কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন মহেশ ভূপতি? সঠিক উত্তর হবে অপশন সি, টেনিস খেলার সাথে যুক্ত রয়েছেন। 39, ভারত কত সালে শেষবারের মতো অলিম্পিক হকিতে স্বর্ণপদক পান? সঠিক উত্তর হবে অপশন সি, 1980 সালে। অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা। অলিম্পিকে প্রথম পদকজয়ী ভারতীয় কেডি যাদব। অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নরম্যান ফিচার্ড। 40 নম্বর প্রশ্ন এবং 80 ক্লাসের শেষ প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, খেলাধুলায় প্রশিক্ষণ যারা দিয়ে থাকেন তাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ কোচেদের এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। দ্রোণাচার্য পুরস্কার প্রথম দেওয়া হয় 1985 সালে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ, মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট পেপারস এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।